1986 সালের 21শে আগস্ট 1500 জন মানুষ ঘুমাতে গিয়ে আর জাগেননি। কয়েক মিনিটের মধ্যেই ঘুমের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা যান। বাতাসের চেয়ে ভারী কার্বন ডাই অক্সাইডের একটি মেঘ নিয়স হ্রদ থেকে বিস্ফোরিত হয়ে এক অদৃশ্য তরঙ্গের মতো উপত্যকা জুড়ে ছড়িয়ে পড়ে, আর মানুষ, পশু ও পাখিরা একের পর এক মৃত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তে থাকে। বেঁচে ফেরা ব্যক্তিরা জানিয়েছেন যে তারা মৃতদেহের মধ্যে জেগে উঠেছিলেন। তাদের পরিবার, বন্ধু এবং প্রতিবেশীরা নিশ্চল হয়ে পড়েছিল। কোনো ক্ষতরক্ত বা ধস্তাধস্তির চিহ্ন ছিল না, ছিল শুধু মৃত্যু। হ্রদটি এখনও বিপজ্জনক। এর তলদেশে নতুন গ্যাস জমা হচ্ছে। বিজ্ঞানীরা এটি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপন করেছেন, কিন্তু পরবর্তী গ্যাস নির্গমন কখন ঘটবে বা এতে কত মানুষ মারা যাবে তা কেউ জানে না। ঘাতক হ্রদটি পাশেই দাঁড়িয়ে আছে ক্যামেরুন আগ্নেয়গিরিচার 1000 মিটার উঁচু একটি আগ্নেয়গিরি, যা 5 শতাব্দীতে 100 বার অগ্নুৎপাত করেছে এবং এখনও সক্রিয়। 2000 মিটার উচ্চতায় লাভা গ্রাম পুড়িয়ে দিয়েছিল এবং কয়েক ঘন্টার মধ্যে মানুষকে সরে যেতে বাধ্য করেছিল। তারা তাদের বাড়িঘর ছেড়ে সন্তানদের কোলে নিয়ে পালিয়েছিল, অনেকেই সব কিছু হারিয়েছিল। কিন্তু এই একই বিপজ্জনক পর্বতমালা পার্বত্য গরিলাদের আবাসস্থল। সারা বিশ্বে তাদের সংখ্যা 1000-এরও কম এবং তাদের অর্ধেক বাস করে এখানে ক্যামেরুনের জঙ্গলে। একটি পুরুষ গরিলা 2 কিলোগ্রাম নিখাত পেশির অধিকারী এবং খালি হাতে গাছ ভাঙতে পারে, কিন্তু কেবল পাতা খেয়েই জীবন ধারণ করে এবং প্রায় কখনোই মানুষকে আক্রমণ করে না। ক্যামেরুন যেন এক দেশের মধ্যেই সমগ্র আফ্রিকা, স্পেনের সমান আয়তনের একটি ভূখণ্ডের মধ্যেই রয়েছে ক্রান্তীয় জঙ্গল, সাভানাম্র ভূমিপর্বত এবং মহাসাগর। এটি 250 ভিন্ন জাতি থেকে আসা 28 মিলিয়ন মানুষের আবাসস্থল, যাদের প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্য রয়েছে। দেশটি যেন বিভিন্ন উপজাতির এক মিশ্রণ। উত্তরে মুসলমানরা 40 ডিগ্রি তাপমাত্রার মরুভূমিতে উট চড়ায়, দক্ষিণে খ্রিস্টানরা মুষলধারে বৃষ্টির মধ্যে জঙ্গলে কোকো সংগ্রহ করে, এবং কেন্দ্রে প্রাচীন রাজ্যগুলো তাদের পূর্বপুরুষদের আইন মেনে চলে। একদিনেই আপনি প্রখর মরুভূমি থেকে পর্বতে ভ্রমণ করতে পারেন, যেখানে রাতে তাপমাত্রা শূন্যে নেমে আসে। জলবায়ুর পরিবর্তন এতটাই নাটকীয় যে মনে হয় যেন আপনি কয়েকটি দেশ অতিক্রম করছেন। ক্যামেরুনে 280টি ভাষা রয়েছে। আফ্রিকার এত বড় একটি অঞ্চলে, যা অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি। বিভিন্ন অঞ্চলের মানুষ একে অপরকে একেবারেই বোঝে না। 2টি সরকারি ভাষা ফরাসি এবং ইংরেজি শুধুমাত্র শহরে ব্যবহৃত হয়। গ্রামে প্রতিটি উপজাতি তাদের নিজস্ব ভাষায় কথা বলে, যা কেবল তারাই জানে। দক্ষিণের জঙ্গলে বাস করে বাঁকা পিগমিরা, যারা 6 ফুট লম্বা এবং বিষাক্ত তীর দিয়ে শিকার করে। তারা জঙ্গলকে এতটাই চেনে যে বহু মাইল দূর থেকে মধুর গন্ধ শুঁকে তা শনাক্ত করতে পারে। পিগমিরা ঘর তৈরি করে, নাতারা পাতার তৈরি কুঁড়ে ঘরে ঘুমায় এবং কাঁটা ও পাথরের ওপর দিয়ে খালি পায়ে হাঁটে। তাদের কাছে জঙ্গলি ঘর, যেখানে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছুই রয়েছে। ক্যামেরুন উপকূল থেকে লক্ষ লক্ষ মানুষকে দাসত্বে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এটি ছিল আফ্রিকার দাস ব্যবসার অন্যতম প্রধান কেন্দ্র, যা 300 বছর ধরে চলা এক দুঃস্বপ্ন। স্থানীয় সর্দাররা প্রতিবেশী উপজাতিদের ধরে এনে বন্দুকের বিনিময়ে ইউরোপীয়দের কাছে বিক্রি করে দিত। রাতারাতি পুরো গ্রাম উধাও হয়ে যেত, পরিবারগুলো চিরতরে ছিন্ন ভিন্ন হয়ে যেত। আলো ছাড়া একটিমাত্র গর্তে 50 জনকে আটকে রাখা হতো। দিনে একবার উচ্ছিষ্ট খেতে দেওয়া হতো। জাহাজে ওঠার আগেই অনেকে রোগে মারা যেত এবং তাদের মৃতদেহ সমুদ্রে ফেলে দেওয়া হতো। 19 শতকের শেষের দিকে দাস ব্যবসা নিষিদ্ধ করা হলেও তার পরবর্তী দশকগুলোতেও মানুষকে চোরাপথে বাইরে নিয়ে যাওয়া হতো এবং অনেক পরিবারই জানে না তাদের পূর্বপুরুষরা কোথায় হারিয়ে গেছেন। 1884 সালে জার্মানি ক্যামেরুন আক্রমণ করে দেশটিকে এক বিশাল বাগানে পরিণত করে, যেখানে আফ্রিকানরা দাস হিসেবে কাজ করত। রেললাইন নির্মাণের কাজে লোকজনকে গাদাগাদি করে আনা হতো। তাদের দিনে 14 ঘন্টা, সপ্তাহে 7 দিন কাজ করতে বাধ্য করা হতো এবং যারা অস্বীকার করত তাদের অন্য শ্রমিকদের সামনেই ঘটনাস্থলে গুলি করে হত্যা করা হতো। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি পরাজিত হয় এবং ক্যামেরুন বিভক্ত হয়ে যায়। 80% ফ্রান্সে এবং 20% ব্রিটেনে চলে যায়। দেশটির এই দুই অংশ 70 বছর ধরে ভিন্ন আইন, ভাষা, বিদ্যালয় এবং মুদ্রা ব্যবস্থা নিয়ে আলাদাভাবে বসবাস করে। এই বিভাজনই প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়, যা আজও দেশটিকে ছিন্ন ভিন্ন করে চলেছে।
1960 সালের 1 জানুয়ারি ক্যামেরুন স্বাধীন হয়েছিল, কিন্তু স্বাধীনতার পরিবর্তে শুরু হয়েছিল 15 বছরের এক গৃহযুদ্ধ। ফরাসি ও ব্রিটিশ পক্ষ একমত হতে পারেনি, বিভিন্ন উপজাতি একে অপরকে হত্যা করেছিল এবং জঙ্গলের গেরিলারা বেসামরিক ও সৈন্য নির্বিশেষে সবাইকে হত্যা করেছিল। ফ্রান্স তার বাহিনীর মাধ্যমে দেশটি নিয়ন্ত্রণ করতে থাকে এবং ফরাসি সৈন্যরা ক্যামেরুনে থেকে অবাঞ্ছিত রাজনীতিবিদদের গুপ্ত হত্যা করত। স্বাধীনতা ছিল কেবল কাগজে কলমে। যুদ্ধ চলাকালীন 1 লক্ষ মানুষ মারা গিয়েছিল, গোটা অঞ্চল পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছিল এবং সেই গণহত্যার শিকারদের হাড়ে ভরা গর্ত এখনও জঙ্গলে পাওয়া যায়। ফুটবলের কল্যাণে ক্যামেরুন বিশ্বজুড়ে খ্যাতি লাভ করে। জাতীয় দলটি 5 বার আফ্রিকান কাপ অফ নেশনস জেতে এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো প্রথম আফ্রিকান দল হিসেবে ইতিহাস করে। 1990 সালে ক্যামেরুনীয়রা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 1-0 গোলে পরাজিত করে এবং একটি আফ্রিকান দল যে তারকাদের হারাতে পারে তা দেখে পুরো বিশ্ব হতবাক হয়ে যায়। স্যামুয়েল ইতো তার ক্যারিয়ারে 300 গোল করেন, ইউরোপের সেরা ক্লাবগুলোর হয়ে খেলেন এবং কিংবদন্তি হয়ে ওঠেন, কিন্তু তিনি সবসময় অধিনায়ক হিসেবে ক্যামেরুন জাতীয় দলে ফিরে আসতেন। যখন জাতীয় দল খেলে তখন পুরো দেশ স্তব্ধ হয়ে যায়, রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে, সবাই নিজেদের স্ক্রিনে চোখ রাখে। এই মুহূর্তগুলোতে আপনি যে জাতি বা অঞ্চল থেকেই আসুন না, কেনসবাই ক্যামেরুনকে সমর্থন করে। পল বিয়া একটানা 42 বছর ধরে দেশ শাসন করে আসছেন। তিনি 1982 সালে ক্ষমতায় আসেন এবং 92 বছর বয়সেও রাষ্ট্রপতি। প্রতি 7 বছর পর পর নির্বাচন হয়, কিন্তু বিজয়ী হন একজনই, বিয়া পান 80% ভোট। বিরোধীদের জেলে ভরা হয়, অসুবিধাজনক সাংবাদিকদের হত্যা করা হয় এবং ট্যাঙ্ক দিয়ে বিক্ষোভ দমন করা হয়। স্বৈরশাসকের পরিবার প্যারিসের প্রাসাদে বাস করে। তার স্ত্রী পোশাক ও গয়নার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেন। তার ছেলে একটি সোনার বেন্টলি চালায় এবং সাধারণ নাগরিকরা দিনে $2 জীবন ধারণ করে। ক্যামেরুনে দুর্নীতি একটি ব্যবস্থার অংশ। চাকরি পেতে ঘুষ দিতে হয়, চিকিৎসার জন্য ডাক্তারকে টাকা দিতে হয়, এমনকি সন্তানকে স্কুলে ভর্তি করতেও শিক্ষককে টাকা দিতে হয়। উত্তর পূর্বে ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম প্রতি সপ্তাহে মানুষ হত্যা করছে। তারা স্কুল উড়িয়ে দিচ্ছে, শিশুদের অপহরণ করছে এবং গ্রাম পুড়িয়ে দিচ্ছে। 10,000 মানুষ নিহত হয়েছে। বোকো হারাম শিক্ষাকে পাপ মনে করে, তাই তারা স্কুলে হামলা করে এবং শিক্ষকদের হত্যা করে। হাজার হাজার শিশু মৃত্যুর ভয়ে স্কুলে যায় না। পশ্চিমের দ্বিতীয় একটি যুদ্ধ চলছে। ইংরেজ অধ্যুষিত অঞ্চলগুলো বিচ্ছিন্ন হতে চায়। বিচ্ছিন্নতাবাদীরা সেনাবাহিনীর সাথে লড়াই করছে এবং 7 বছরে 6,000 মানুষ মারা গেছে, যার কোনো শেষ দেখা যাচ্ছে না। সরকারি সৈন্যরা গোটা গ্রাম পুড়িয়ে দিচ্ছে, সন্দেহভাজনদের নির্যাতন করছে, বিক্ষোভকারীদের গুলি করছে। বিচ্ছিন্নতাবাদীরা কর্মকর্তাদের অপহরণ করছে এবং পুলিশ স্টেশন উড়িয়ে দিচ্ছে। এই যুদ্ধে কোনো নিয়ম নেই। ক্যামেরুন সমুদ্র থেকে তেল উত্তোলন করে বছরে শত শত কোটি ডলার আয় করে, কিন্তু দেশটির অর্ধেক জনসংখ্যা দারিদ্র্যের মধ্যে বাস করে এবং এই অর্থের কোনো চিহ্নই দেখতে পায় না। তেল বিদেশিদের এবং রাষ্ট্রপতির পরিবারের মালিকানাধীন মুনাফা ইউরোপের অ্যাকাউন্টে জমা হয় এবং মানুষ বিদ্যুৎ, বিশুদ্ধ পানি বা রাস্তাঘাট ছাড়াই জীবনযাপন করে। দেশটি বিশ্বের 5ম বৃহত্তম কোকো উৎপাদনকারী। ইউরোপের সমস্ত চকোলেট ক্যামেরুনের কোকো বীজ থেকে তৈরি হয়, কিন্তু কৃষকরা দিনে $1-এরও কম আয় করে। 6 বছর বয়সী শিশুরাও কোকো বাগানে 30 পাউন্ডের বস্তা বহন করে এবং 12 ঘন্টা রোদে কঠোর পরিশ্রম করে। তাদের বেশিরভাগই নিজেদের কোকো থেকে তৈরি চকোলেটের স্বাদ কখনো পায়নি। ক্যামেরুনের 1/3 শিশু স্কুলে না গিয়ে কাজ করে। তাদেরকে বাগান এখনিতে নির্মাণস্থলে কাজে লাগানো হয় এবং গৃহস্থালির দাসত্বে বিক্রি করে দেওয়া হয়। 8 বছর বয়সী মেয়েদেরও শহরে গৃহকর্মী হিসেবে বিক্রি করে দেওয়া হয়। তারা অন্য পরিবারের সাথে থেকে 20 ঘন্টার শিফটে কাজ করে, মার খায় ও বাইরে যেতে দেওয়া হয় না এবং তাদের অনেকেই বছরের পর বছর বাবা মায়ের মুখ দেখতে পায় না। 5 লক্ষ ক্যামেরুনীয় HIV-তে আক্রান্ত এবং প্রতিদিন 50 জন এইডসে মারা যায়, যাদের অধিকাংশই 40 বছরের কম বয়সী তরুণ। চিকিৎসার জন্য কোনো অর্থ নেই, ওষুধের দাম অনেক বেশি, হাসপাতালগুলোতে অতিরিক্ত ভিড় এবং অনেক আক্রান্ত ব্যক্তির রোগ নির্ণয় হয় যখন অনেক দেরি হয়ে যায়।
ক্যামেরুনের উপকূলের কাছে অবস্থিত গিনি উপসাগর পৃথিবীর জাহাজগুলোর জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গা। বিশ্বের অন্য যে কোনো জায়গার চেয়ে এখানে জলদস্যুদের আক্রমণ বেশি হয়। স্পিড বোটে করে জলদস্যুরা তেলবাহী ট্যাঙ্কার আক্রমণ করে নাবিকদের বন্দী করে এবং তাদের মুক্তির জন্য লক্ষ লক্ষ ডলার দাবি করে। যদি তারা টাকা না দেয় তবে তারা নাবিকদের হত্যা করে এবং তাদের দেহ পানিতে ফেলে দেয়। গত 10 বছরে তারা 300টি জাহাজ দখল করেছে এবং হাজার হাজার মানুষকে অপহরণ করেছে। যুদ্ধ জাহাজগুলো এই জলসীমায় টহল দেয়, কিন্তু প্রায় প্রতি সপ্তাহেই আক্রমণ চলতে থাকে। অনেক জলদস্যুই ছিল প্রাক্তন জেলে। বিদেশি ট্রলারগুলো উপকূল থেকে সমস্ত মাছ তুলে নেওয়ায় মানুষের কাছে তাদের পরিবারকে খাওয়ানোর মতো কিছুই অবশিষ্ট নেই, তাই তারা জাহাজ ডাকাতির দিকে ঝুঁকেছে। প্রতি বছর 1 লক্ষ তরুণ ক্যামেরুনীয় দেশ ছাড়ে। তারা সাহারা ও ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পালিয়ে যায়। পথেই হাজার হাজার মানুষ মারা যায়, কিন্তু তাতে বাকিদের থামানো যায় না। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকা সত্ত্বেও তরুণদের জন্য কোনো চাকরি নেই। যে কয়েকটি চাকরি পাওয়া যায় সেগুলো কেবল যোগাযোগ বা ঘুষের মাধ্যমে জোগাড় করতে হয়। পাচারকারীদের টাকা দেওয়ার জন্য পরিবারগুলো তাদের সমস্ত জিনিসপত্র বিক্রি করে দেয়। তরুণদের ট্রাকে করে মরুভূমির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা গরমে মারা যায়। তারপর তাদের নৌকায় তুলে দেওয়া হয়, যা ডুবে যায়। যারা ইউরোপে পৌঁছায় তারা অবৈধভাবে জীবনযাপন করে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে রেল স্টেশনে ঘুমায়, কিন্তু তারপরেও বাড়িতে টাকা পাঠায়, কারণ ক্যামেরুনে অনাহারে থাকার চেয়ে এটা ভালো। চীন 20 বছরে ক্যামেরুনে $15 বিলিয়ন বিনিয়োগ করেছে রাস্তা, বন্দর, স্টেডিয়াম এবং বাঁধ নির্মাণে, কিন্তু বিনিময়ে তারা সমস্ত সম্পদ নিয়ে নিচ্ছে। চীনা কোম্পানিগুলো বন কেটে কাঠ পাচার করছে। 10 বছরে 30% জঙ্গল বিলীন হয়ে গেছে এবং বনের সাথে সাথে বিরল প্রাণীরাও মারা যাচ্ছে। চীনা ট্রলারগুলো উপকূলের প্রায় সমস্ত মাছ ধরে ফেলেছে এবং স্থানীয় জেলেরা কর্মহীন হয়ে পড়েছে, কারণ তাদের ছোট নৌকাগুলো শিল্পভিত্তিক নৌবহরের সাথে প্রতিযোগিতা করতে পারে না। ক্যামেরুন চীনের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণী এবং তা পরিশোধ করতে পারছে না, তাই চীনারা বন্দর ও খনিগুলো দখল করে নিচ্ছে। দেশটি তার স্বাধীনতা হারাচ্ছে এবং আরেকটি চীনা উপনিবেশে পরিণত হচ্ছে। ক্যামেরুনের বিপুল সম্ভাবনা রয়েছে। তেলবন মহাসাগর, উর্বর ভূমি, লক্ষ লক্ষ প্রতিভাবান মানুষ, কিন্তু দুর্নীতি ও যুদ্ধের কারণে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে। স্বৈর শাসকের বয়স 92, তিনি ক্ষমতা ছাড়ছেন না, কোনো উত্তরাধিকারী নেই। তার মৃত্যুর পর কি হবে তা কেউ জানে না। বিভিন্ন উপজাতির মধ্যে নতুন করে গৃহযুদ্ধ শুরু হতে পারে। তরুণরা পালাচ্ছে, বন পুড়ছে, সন্ত্রাসবাদ বাড়ছে, চীনের কাছে ঋণের বোঝা বাড়ছে। প্রতি বছর পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এবং পরিবর্তনের কোনো আশা নেই। ক্যামেরুন সমৃদ্ধ হতে পারে, কিন্তু তার জন্য আমাদের প্রয়োজন সৎ নেতাযুদ্ধের অবসান এবং ন্যায় বিচার। এর কোনোটিই এখনও ঘটছে না এবং কবে ঘটবে তাও স্পষ্ট নয়। যদি এটি আপনার আকর্ষণীয় মনে হয় তাহলে সাবস্ক্রাইব করুন, যাতে নতুন পর্বগুলো মিস না করেন। আমরা আলোচনা সংক্ষিপ্ত ও সরাসরি মূল বিষয়ে রাখি।